আজকের ভিডিওতে আমরা এইচএস এর নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে তরু দত্তের লেখা আওয়ার ক্যাজুরিনা ট্রি এই কবিতার প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। চলো শুরু করা যাক আজকের বিষয়, তরু দত্তের লেখা আওয়ার ক্যাজুরিনা ট্রি। দেখো, মূল কবিতাটা শুরু করার আগে আমরা কবি তরু দত্ত সম্পর্কে একটু জেনে নেব। তরু দত্ত, যার আসল নাম ছিল তরুলতা দত্ত, খুব ভালো করে মনে রাখবে, তরুলতা দত্ত ছিল তরু দত্তের প্রকৃত নাম। তিনি ইংরাজি এবং ফরাসি এই দুই ভাষাতেই সাহিত্য রচনা করেছিলেন। 1856 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন এবং 1877 খ্রিস্টাব্দে মাত্র 21+ বয়সে তিনি যক্ষা রোগে আক্রান্ত হয়ে মারা যান। খুবই অল্প বয়স, মাত্র 21+, মানে বলতে পারো প্রায় 22 বছর তিনি বেঁচে ছিলেন। 22 বছর বয়সে তিনি যক্ষা রোগে আক্রান্ত হয়ে মারা যান। ওনারা ছিলেন 3 ভাই বোন, আবজু ওনার দাদা, আরু ওনার দিদি, আর উনি তরু ছোট। প্রত্যেকেই ছিলেন কিন্তু খুবই স্বল্পায়ু, মানে খুবই অল্প দিন পৃথিবীতে বেঁচে ছিলেন। এই তরু দত্তের লেখা আওয়ার ক্যাজুরিনা ট্রি এই কবিতাটি নেওয়া হয়েছে এনশিয়ান ব্যালাডস অ্যান্ড লিজেন্ডস অফ হিন্দুস্তান। আবার বলছি, এই কবিতাটির সোর্স খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, এনশিয়ান ব্যালাডস অ্যান্ড লেজেন্ডস অফ হিন্দুস্তান, যেটা 1882 খ্রিস্টাব্দে তরু দত্ত মারা যাবার পরে প্রকাশিত হয়েছিল। তাহলে উনি ওনার জীবন দশায় এই কবিতাটির প্রকাশ দেখে যেতে পারেননি। ওনার মৃত্যুর পর 1882 খ্রিস্টাব্দে এই কবিতাটা প্রকাশিত হয়েছিল। এরপরে দেখো, এই কবিতাটা আওয়ার ক্যাজুরিনা ট্রি, এটা কি ধরনের কবিতা আমরা একটু জেনে নেব। মনে রাখবে, আওয়ার ক্যাজুরিনা ট্রি হচ্ছে ওড। তাহলে ওড কাকে বলে? ওড হচ্ছে এক ধরনের লিরিক পোয়েম, মানে যেটাকে গীতি কবিতা বলতে পারো, যে এক ধরনের গীতি কবিতা যেখানে কবি তার গভীর আবেগ বা শ্রদ্ধা বর্ণনা করেন কোনো জিনিসের প্রতি, যেটা সাধারণত কোনো প্রাকৃতিক জিনিস হতে পারে বা শিল্প সৃষ্টিও হতে পারে। এক্ষেত্রে আমরা দেখব একটা ক্যাজুরিনা ট্রি, এই গাছটির সৌন্দর্যের বর্ণনা করেছেন তিনি এই কবিতায়। তার সাথে সাথে তার যে গভীর আবেগ যুক্ত আছে গাছটার সাথে, সেটা প্রকাশ পেয়েছে এই কবিতায়। তাহলে শুধুমাত্র ক্যাজুরিনা ট্রি এই গাছটার তিনি সৌন্দর্যেরই বর্ণনা করেননি, তার সাথে তার শৈশবের যে স্মৃতি, তার যে গভীর আবেগ যুক্ত আছে গাছটির সাথে, সেটিও প্রকাশ করেছেন এই কবিতায়। তাই এটা হচ্ছে এক ধরনের ওড। এরপরে আমরা মূল কবিতায় প্রবেশ করব। দেখো, নামকরণটা দেখো, আওয়ার ক্যাজুরিনা ট্রি। ক্যাজুরিনা তাহলে কি গাছ? মনে রাখবে, ক্যাজুরিনা হচ্ছে একটা অস্ট্রেলিয়ান পাইন গাছ, যেটা কিছুটা ঝাউ গাছের মতো দেখতে, চিরহরিৎ গাছ, সারা বছরই সবুজ পাতা থাকে। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়ান পাইন গাছ, ঝাউ গাছের টাইপের দেখতে, এক ধরনের ঝাউ গাছের মতো। দেখো, কবি এখানে বলেছেন আওয়ার ক্যাজুরিনা ট্রি, আমাদের ক্যাজুরিনা গাছ। আমরা আমাদের কথাটা কখন ব্যবহার করি? যখন আমাদের কোনো গভীর আবেগ যুক্ত থাকে, সেক্ষেত্রে আমরা আমাদের কথাটাকে ইউজ করে থাকি। যেমন ধরো, বললাম রাস্তা দিয়ে তুমি যাচ্ছ, যেতে যেতে দেখলে একটা স্কুল, বললে এটা একটা স্কুল, কিন্তু তুমি যখন তোমার স্কুলটার কাছে যাবে তখন বলবে কি, এটা আমাদের স্কুল, কারণ ওই স্কুলটার সাথে তোমাদের আবেগ যুক্ত আছে। সেরকম এই ক্যাজুরিনা ট্রিটা কোনো সাধারণ গাছ নয়। এই গাছটার সাথে কবির শৈশবের স্মৃতি এবং গভীর আবেগ যুক্ত আছে, তার সাথে সাথে তার প্রিয়জনকে হারিয়ে ফেলার ব্যথা এই গাছটার সাথে যুক্ত আছে। যেন এই গাছটা তার শৈশবের সমস্ত ভালো মন্দ, সুখ দুঃখ, আনন্দ, ব্যথা বেদনার একটা সাক্ষী। তাই কবি আওয়ার কথাটা ব্যবহার করেছেন, যার মধ্য দিয়ে গভীর আবেগ তিনি প্রকাশ করেছেন। তাহলে আওয়ার ক্যাজুরিনা ট্রি, এই জন্য হচ্ছে নামকরণটা তিনি করেছেন। এরপরে দেখো, আমরা মূল কবিতায় প্রবেশ করছি। দেখো, আমরা পুরো কবিতাটা আজকে যদি মিনিং করি, বিশ্লেষণ করি, অনেক বড় হয়ে যাবে, তাই দুটো পার্টে করব। কিন্তু যতটা অংশ আমরা আজকে মিনিং বা বিশ্লেষণ করব, সেই অংশে যতগুলো রেটরিক ব্যবহার করেছেন কবি, সব ডিটেলস আলোচনা করব। লাইক আ হিউজ পাইথন, একটা প্রকাণ্ড পাইথনের মতো। পাইথন মানে কি? আমরা অজগর সাপ, যে একটা বিরাট অজগর সাপের মতো উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড। উইন্ডিং মানে জড়িয়ে থাকা, আলিঙ্গন করে থাকা, যে গোল গোল করে জড়িয়ে জড়িয়ে উঠেছে দ্য রাগড ট্রাঙ্ক। রাগ মানে হচ্ছে অমসৃণ, রুক্ষ, রুক্ষ গাছের কাণ্ডটা দিয়ে, যে ওই রুক্ষ গাছের কাণ্ডটা দিয়ে যেমন করে একটা অজগর সাপ এঁকে বেঁকে আঁকা বাঁকা ভাবে জড়িয়ে জড়িয়ে যায়, সেরকমভাবে ওই গাছটার চারপাশে জড়িয়ে জড়িয়ে। এবারে দেখো ট্রাঙ্কটা কীরকম সেটার বর্ণনা দিয়েছে।
ইনডেন্টেড ডিপ অ্যান্ড স্কার্স। ইনডেন্টেড মানে খাঁজ কাটা দাগ, যার মধ্যে গভীর ক্ষতের মতো খাঁজ কাটা দাগ রয়েছে। যে ওই গাছের কাণ্ডটাতে গভীর ক্ষতের মতো খাঁজ কাটা দাগ রয়েছে, সেই গভীর ক্ষতের মতো খাঁজ কাটা দাগযুক্ত কাণ্ডটাকে জড়িয়ে জড়িয়ে একটা অজগর সাপের মতো আপ টু ইটস ভেরি সামিট, সামিট মানে চূড়া, শিখর, একদম এর শিখর পর্যন্ত, নিয়ার দ্য স্টার্স, যেন নক্ষত্রের কাছে পৌঁছে গেছে গাছের চূড়াটা। মানে এতটাই গাছটা বড়, কবি বলছেন যেন গাছটা নক্ষত্রকে, আকাশকে স্পর্শ করে ফেলেছে। সেই গাছের চূড়া পর্যন্ত পৌঁছে গেছে আঁকা বাঁকা ভাবে জড়িয়ে জড়িয়ে। এ ক্রিপার ক্লাইম্বস, একটা ক্রিপার, একটা লতা জড়িয়ে জড়িয়ে উঠেছে। তাহলে দেখো এখানে লতাটার সঙ্গে কিসের তুলনা করা হলো? একটা পাইথন, অজগর সাপ। যে একটা অজগর সাপ যেমন জড়িয়ে জড়িয়ে এঁকে বেঁকে যায়, সেরকম একটা অজগর সাপের মতো জড়িয়ে জড়িয়ে একটা লতা গাছ আঁকা বাঁকা ভাবে গাছটাকে জড়িয়ে, গাছের কাণ্ডটা, যে কাণ্ডটা ছিল কিরকম খাঁজ কাটা, গভীর ক্ষতের চিহ্ন বহন করছে, সেই খাঁজ কাটা গভীর ক্ষতের চিহ্নযুক্ত কাণ্ডটাকে জড়িয়ে জড়িয়ে উঠেছে একটা ক্রিপার, একটা লতা, একদম পৌঁছে গেছে গাছটার শিখর পর্যন্ত। ইন হুজ এমব্রেসেস বাউন্ড, যার আলিঙ্গনে আবদ্ধ হয়ে, এমব্রেস মানে আমরা জানি আলিঙ্গন করা, জড়িয়ে ধরা, মানে এখানে বলতে চাইছে ওই লতাটা এতটাই শক্তিশালী, যার আলিঙ্গনে আবদ্ধ হয়ে নো আদার ট্রি কুড লিভ, অন্য কোনো গাছ বেঁচে থাকতে পারতো না। মানে লতাটা এতই আষ্টে পিষ্টে গাছটাকে জড়িয়ে আছে, যেন অন্য গাছ হলে তার প্রাণ শক্তি হারিয়ে ফেলতো ওই লতাটার গভীর আলিঙ্গনে। তাই কবি বলতে চাইছেন, কিন্তু আমাদের ক্যাজুরিনা ট্রিটা, সে কিন্তু অত দুর্বল নয়, সে খুবই শক্তিশালী। অন্য গাছ মারা গেলেও আমাদের ক্যাজুরিনা ট্রিটা কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ওই লতা গাছটার আলিঙ্গনকে সহ্য করে। বাট গ্যালান্টলি দ্য জায়েন্ট উইয়ার্স দ্য স্কার, কিন্তু খুব সাহসিকতার সাথে দৈত্য যেমন করে, স্কার্ফ মানে মাফলার, মাফলার পরে থাকে একটা দৈত্য, তাকে যদি মাফলার পরিয়ে দেওয়া হয় সে যেমন সাহসের সঙ্গে দাঁড়িয়ে থাকে, এখানে তাদের ওই ক্যাজুরিনা ট্রিটাও, গাছটাও দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। ওই লতাটাকে যেন সে তার মাফলারের মতো জড়িয়ে নিয়েছে, যে মাফলারের মতো জড়িয়ে নিয়ে ক্যাজুরিনা ট্রিটা দাঁড়িয়ে আছে। অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং, আর ফুল ঝুলছে ইন ক্রিমসন ক্লাস্টার্স, টকটকে লাল রং, ক্রিমসন মানে গাঢ় লাল, টকটকে লাল রঙের থোপা থোপা ফুল ঝুলছে। ক্লাস্টার মানে আমরা জানি একসঙ্গে গোছা গোছাটাকে বলা হয় ক্লাস্টার, যে গোছা গোছা ফুল ঝুলছে টকটকে লাল রঙের। অল দ্য বাউজ আমং, গাছের সমস্ত ডালপালা থেকে, যে গাছের প্রত্যেকটা ডাল থেকে লাল রঙের থকা থকা ফুল ঝুলে রয়েছে। হোয়ার অন অল ডে আর গ্যাদার্ড, যেখানে সারাদিন জড়ো হয়, যেখানে সারাদিন এসে জুটে বার্ড অ্যান্ড বি, পাখি এবং মৌমাছি। তাহলে দিনের বেলায় ওই গাছটাতে নানান পাখি, নানান মৌমাছি এসে জুটে, তারা গাছের ডালে খেলে বেড়ায়, বিশ্রাম নেয় বা সেখানে গান করে। অ্যান্ড অফট অ্যাট নাইটস, আর প্রায় রাত্রিবেলা, দ্য গার্ডেন ওভারফ্লোজ, আমাদের বাগানটা প্লাবিত হয়। ওভারফ্লো মানে প্লাবিত হওয়া, যে তাহলে দিনের বেলা নানান পাখি, মৌমাছি, কীট পতঙ্গ এসে গাছটাতে আশ্রয় নেয়, বাসা বাঁধে, কিন্তু রাত্রিবেলা প্রায়ই আমাদের বাগানটা প্লাবিত হয়ে ওঠে উইথ ওয়ান সুইট সং, একটা মধুর গানে, একটা মিষ্টি গানে। দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, যে গানটার যেন কোনো শেষ নেই, অসীম গান। যে দিনের বেলা পাখি মৌমাছি এসে সেখানে আশ্রয় নেয়, বাসা বাঁধে, বিশ্রাম নেয়, আর যখন রাত্রি নেমে আসে, রাত্রিবেলা একটা মধুর সুর, একটা সুমধুর গানেতে আমাদের বাগানটা প্লাবিত হয়ে যায়। আর গানটা কেমন? অসীম, নো ক্লোজ, যার কোনো শেষ নেই। সাং ডাকলিং ফ্রম আওয়ার ট্রি, যে গানটা গাওয়া হয়ে অন্ধকারে, ডাকলিং মানে ডাকনেস, অন্ধকারে আমাদের এই গাছটা থেকে, যে আমাদের ওই গাছের ডালে বসে যেন কোনো রাতচরা পাখি, কোনো নকচার্নাল বার্ড যেন সারা রাত্রি ধরে গান গাইতে থাকে, আর সেই গানের সুমধুর শব্দে আমাদের বাগানটা যেন প্লাবিত হয়ে যায়। বৃষ্টিতে, জলেতে যেমন নদীর পাড়গুলো, নদীর কূল প্লাবিত হয়, এখানে কবি তুলনা করছেন ওই পাখিটার, রাত্রিকালীন পাখি যেটা এসে তাদের গাছেতে বসে, সেই পাখির গানে তাদের পুরো বাগান, আশপাশ অঞ্চল প্লাবিত হয়ে যায়। হোয়াইল মেন রিপোজ, রিপোজ মানে রেস্ট,
যখন মানুষেরা বিশ্রাম নেয়, যে সমস্ত মানুষ যখন বিশ্রাম নেয়, ঘুমিয়ে পড়ে রাত্রিবেলা, তখন একটা নকচার্নাল বার্ড এসে ওই গাছের ডালে বসে গান গাইতে থাকে, যেই গানের কোনো শেষ নেই, এবং প্লাবিত করে তোলে পুরো বাগান এবং আশপাশের অঞ্চলটাকে। When first my casement is wide open thrown at dawn, ক্যাসমেন্ট মানে বড় জানালা, যখন আমার বড় জানালাটা ভোরের বেলা খোলা হয়, মানে যখন কবি বলতে চাইছেন আমি ভোরের বেলায় আমার বড় জানালাটাকে খুলি, মাই আইজ ডিলাইটেড অন ইটস রেস্ট, আমার চোখটা আনন্দিত হয়, ইট বলতে গাছটার দিকে তাকিয়ে, যে আমি যখন সকাল হবার আগেই, ভোর হবার সময় আমি যখন আমার জানালাটা খুলে গাছটার দিকে তাকাই, আমার চোখ আনন্দিত হয়ে ওঠে। কেন আনন্দিত হয়? সামটাইমস, মাঝে মধ্যে, অ্যান্ড মোস্ট ইন উইন্টার, বিশেষ করে শীতের সময়, শীতকালে, অন ইট ক্রেস্ট, এর শিখরে, এই গাছের ডালেতে, একদম মগ ডালেতে, এ গ্রে ব্যাবুন, একটা ধূসর রঙের বানর, সিট স্ট্যাচু লাইক অ্যালোন, স্ট্যাচুর মতো একাই বসে থাকে। তাহলে যখন কবি ভোরের বেলায় শীতের দিনে জানালাটা খোলেন, দেখতে পান কি গাছের একদম মগ ডালে সব থেকে উঁচু ডালটাতে একটা ধূসর রঙের একটা বানর বসে রয়েছে স্ট্যাচুর মতো স্থির হয়ে। একটা মনোরম দৃশ্য। সকালবেলা ঘুম থেকে উঠে তিনি গাছটার দিকে তাকিয়েছেন, সেখান থেকে টকটকে লাল রঙের থোবা থোবা ফুল ঝুলছে, আর গাছের একদম উঁচু ডালটাতে একটা বানর যেন স্ট্যাচুর মতো বসে রয়েছে, ওয়াচিং দ্য সানরাইজ, আর বসে বসে যেন সে সূর্যোদয় দেখছে। বানরটা যেন ভোরের বেলায় ওই গাছের উঁচু ডালটাতে বসে যেন সূর্য ওঠাকে লক্ষ্য করছে। হোয়াইল অন লোয়ার বাউজ, আর যখন নিচের ডালগুলোতে, মানে বানরটা সব থেকে উপরের ডালে বসে থাকে, আর নিচের ডালপালাগুলোতে হিজ পুনি অফ স্প্রিং, তার ক্ষুদে বাচ্চারা, অফ স্প্রিং মানে বাচ্চা, আর পুনি মানে হচ্ছে টিনি, তার বাচ্চারা, ছোট ছোট বাচ্চাগুলো লিপ অ্যাবাউট অ্যান্ড প্লে, লাফিয়ে বেড়ায়, খেলে বেড়ায়। তারা হয়তো অত উঁচু ডালে উঠতে পারে না, তাই তারা নিচের ডালপালাগুলোতে তার ওই ক্ষুদে বাচ্চাগুলো লাফিয়ে বেড়ায়, খেলে বেড়ায়, একটা মনোরম সকাল কবিকে উপহার দেয়। অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার, আর ওই দূরে এবং কাছে, দেখো ফার অ্যান্ড নিয়ার মানে হচ্ছে সর্বত্র, এভরিওয়্যার, সব জায়গাতেই, কোকিলাজ হেল দ্য ডে, কোকিল যেন তার গান দিয়ে, হেল মানে গ্রেট, অভ্যর্থনা জানায় দিনটাকে। মানে যখন বসন্ত আসে, শীতকালে বানরটাকে দেখতে পায়, আর যখন বসন্ত আসে, কবি বলতে চাইছেন বসন্তকালে যেন সর্বত্রই কোকিল তার গান দিয়ে অভ্যর্থনা জানায় দিনকে। অ্যান্ড টু দেয়ার পস্টার্স ওয়েন্ড আওয়ার স্লিপি কাউজ, পস্টিয়ার্স মানে হচ্ছে দেখো যেটাকে আমরা বলি তৃণভূমি, মিডো, তৃণভূমির দিকে আমাদের ঘুমন্ত, ঘুমে আচ্ছন্ন, ঢুলুঢুলু চোখে কাউগুলো, গরুগুলো এগিয়ে চলে তাদের ওই তৃণভূমির দিকে, গোচারণ ভূমির দিকে। একটা সুন্দর সকাল। তাহলে গাছের ডালেতে বানর বসে থাকে, বা কখনো বা কোকিলের গান শুনতে পান, আর দেখতে পান গাছের নিচ দিয়ে তাদের গরুগুলো এগিয়ে চলেছে গোচারণ ভূমির দিকে, যেন একটা স্লিপি, ঘুমন্ত ভাব, তাদেরও যেন ঘুম ঠিকভাবে তখনও কাটেনি গরুগুলোর, সেরকম একটা ঘুমে আচ্ছন্ন গরুগুলো আস্তে আস্তে এগিয়ে চলে পথ ধরে সেই তৃণভূমির দিকে। অ্যান্ড ইন দ্য শ্যাডো অন দ্য ব্রড ট্যাঙ্ক কাস্ট, আর ছায়াতে, ওই বড় পুকুরটার উপরে যে ছায়াটা পড়ে, বাই দ্য হোয়ার ট্রি, হোয়ার মানে হচ্ছে বৃদ্ধ, যে বৃদ্ধ গাছটা যে ছায়া ফেলে ওই বড় পুকুরটাতে, সো বিউটিফুল অ্যান্ড ভাস্ট, কি সুন্দর এবং কি বিশাল। যে তাহলে ওই ভোরের হালকা আলোতে গাছটার ছায়া পড়ে সামনের বড় পুকুরটাতে, আর ছায়াটা কেমন সুন্দর, মনোরম এবং প্রকাণ্ড একটা ছায়া। দ্য ওয়াটার লিলি স্প্রিং, যেখানে, যে জলটাতে লিলি ফুলগুলো ফুটে ওঠে, লাইক এ স্নো এন মাস্ট, যেন পুঞ্জীভূত বরফ, মানে সাদা রঙের লিলি ফুল ফুটে ওই জলটাতে, আর জলটার দিকে তাকিয়ে মনে হয় ওগুলো লিলি ফুল নয়, যেন বরফ জমে রয়েছে, পুঞ্জীভূত বরফ। তাহলে পুকুরটার দিকে যখন তিনি তাকান, তাকিয়ে তার মনটা ভরে যায়। কি জন্য? যে ফুলগুলো ফুটে আছে, লিলি ফুলগুলো সাদা রঙের, দেখে তিনি সেই স্বপ্নে বিভোর হয়ে যান যে এগুলো তো ফুল নয়, এগুলো যেন পুঞ্জীভূত বরফ জমে রয়েছে পুকুরের জলে। দেখো, আজকের ভিডিওতে আমরা এনমাস্ট পর্যন্ত প্রত্যেকটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করলাম। এরপরে এই কবিতাতে এনমাস্ট পর্যন্ত কবি যে যে রেটরিকগুলো ইউজ করেছেন, আমরা সেগুলো নিয়ে একটু ডিটেলস আলোচনা করব। পরের ভিডিওতে বাকি কবিতার প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব। দেখো, লাইক এ হিউজ পাইথন, এটা হচ্ছে একটা ফিগার অফ স্পিচ। ফিগার অফ স্পিচ মানে কি? রেটরিক, অলংকার। দেখো, রেটরিক কবিরা কেন ব্যবহার করেছেন? রেটরিকের বাংলা হচ্ছে অলংকার।
আমরা কখনো অলংকার ব্যবহার করি? আমরা অলংকার ব্যবহার করি যাতে নিজেদিকে দেখতে আরো সুন্দর লাগে। কবি বা কবি সাহিত্যিকরা তাদের কাব্যে রেটরিক ইউজ করেন যাতে তাদের কাব্যটা আরো সুন্দর হয়, আরো আকর্ষণীয় হয়। যেমন আমরা আমাদের অলংকার পরি নিজেদেরকে আরো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, কবি সাহিত্যিকরাও কাব্যে সেরকম অলংকার ব্যবহার করেন তার কাব্যটাকে আরো সুন্দর করার জন্য। এই লাইক এ হিউজ পাইথন, এটা হচ্ছে একটা সিমিলির উদাহরণ। তাহলে এবারে জানতে হবে সিমিলি কি। সিমিলি মানে যখন দুটো জিনিসের মধ্যে, দুটো ব্যক্তির মধ্যে, দুটো বস্তুর মধ্যে তুলনা করা হবে লাইক বা অ্যাজ ব্যবহার করে, সেটাকে বলা হয় সিমিলি। খুব ভালো করে মনে রাখবে, লাইক বা অ্যাজ ব্যবহার করে যখন দুটো ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা হয় সেটাকে বলা হয় সিমিলি। এখানেতে দেখো পাইথনের সঙ্গে ক্লাইম্বারটার তুলনা করা হয়েছে। যে পাইথন অজগর সাপ যেমন এঁকে বেঁকে শক্তিশালী একটা সাপ, এঁকে বেঁকে এগিয়ে চলে, এখানেও যে লতানে গাছটা সেটা ওরকম অজগর সাপের মতো এঁকে বেঁকে যাচ্ছে এবং সেরকমই শক্তিশালী। তবে 4 নম্বরে দেখো ক্রিপার ক্লাইম্বস, এটা হচ্ছে অ্যালিটারেশনের উদাহরণ। অ্যালিটারেশন কি? যেখানে একই কনসোনেন্ট সাউন্ড বা একই ওয়ার্ড যখন একটা লাইনে পরপর ইউজ হবে সেটাকে অ্যালিটারেশন বলা হয়। যে একই কনসোনেন্ট সাউন্ড বা একই ওয়ার্ড যদি পরপর ইউজ হয় সেটাকে অ্যালিটারেশন বলে। দেখো এখানে ক্রিপার ক্লাইম্বার, সি অ্যালিটারেশন হয়েছে। তারপরে দেখো আবার ক্রিমসন ক্লাস্টার্স, এখানেও দেখো সি এর অ্যালিটারেশন হয়েছে। ভালো করে খেয়াল করো, ক্রিমসন ক্লাস্টার্স। তারপরে আবার দেখো বার্ডেন বি, এখানেও দেখো বি এর অ্যালিটারেশন হয়েছে। আবার এখানে দেখো দ্য জায়ান্ট উইয়ার্স দ্য স্কার্ফ, এখানেতেও কিন্তু একটা কবি অলংকার ব্যবহার করেছেন যেটার নাম হচ্ছে মেটাফর। মেটাফর কি? মেটাফরও দুজন ব্যক্তি বা দুটো বস্তুর মধ্যে তুলনা। তাহলে সিমিলিও দুটো ব্যক্তি বা দুটো বস্তুর মধ্যে তুলনা, মেটাফরও দুটো ব্যক্তি বা দুটো বস্তুর মধ্যে তুলনা। তফাৎটা কি? সিমিলির ক্ষেত্রে অ্যাজ বা লাইক ব্যবহার করা থাকবে, মেটাফরের ক্ষেত্রে কিন্তু অ্যাজ বা লাইক ব্যবহার করা থাকবে না। তাহলে এখানে দেখো দ্য জায়ান্ট উইয়ার্স দ্য স্কার্ফ, এখানে দৈত্যের সঙ্গে তুলনা করা হয়েছে ক্যাজুরিনা ট্রিটার। যে যেমন করে একটা দৈত্য মামলারটাকে পড়ে থাকে, এখানে ক্যাজুরিনা ট্রিটা তাদের প্রিয় গাছটা, ওই লতানে গাছটাকে ধরে রেখেছে। তাহলে এখানে জায়ান্টের সঙ্গে তুলনা করা হয়েছে ক্যাজুরিনা ট্রিটা। তারপরে আবার দেখো শিটস স্ট্যাচু লাইক অ্যালোন, এখানেতেও আবার তুলনা, একটা সিমিলির উদাহরণ। এখানে ব্যাবুনটা, বানরটা তুলনা করা হয়েছে একটা স্ট্যাচুর সাথে, লাইক ব্যবহার করা আছে দেখো। আবার আজকে যেটা লাস্ট লাইন পড়লাম ওখানেতেও একটা সিমিলির এক্সাম্পল আছে। এই যে ওয়াটার লিলি স্প্রিং, জলেতে লিলি ফুল ফুটেছে, স্প্রিং মানে প্রস্ফুটিত হওয়া, ব্লুম লাইক স্নো ইন মাস্ট, যেন পুঞ্জীভূত বরফ। তাহলে দেখো এখানে পুঞ্জীভূত বরফের সাথে লিলি ফুলের তুলনা করা হয়েছে। তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 12-এর 3rd সেমিস্টারে তরু দত্তের লেখা আওয়ার ক্যাজুরিনা ট্রি, এই কবিতার প্রথম 22 লাইনের প্রতি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ, এখানে কবি কি কি অলংকার ব্যবহার করেছেন সব নিয়ে ডিটেলস আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের পার্টটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর আমি অলরেডি ক্লাস 12-এর 3rd সেমিস্টারের দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি এবং স্ট্রং রুটস, এই দুটি গল্পের প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করে ভিডিও আপলোড করেছি। যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। ভালো থেকো সবাই, ধন্যবাদ। পরের ভিডিওতে আমরা আওয়ার ক্যাজুরিনা ট্রি, এই গাছটার শেষ অংশের প্রতি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ এবং ডিটেলস আলোচনা করব।